স্টুডেন্টস আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকঠাক মতো একটু জানিয়ে দাও। আমি দেখলাম গ্রুপে একটা পোস্ট হয়েছে যে অনিবার্য কারণবশত আজকের ক্লাসটা একটু পরে হবে। এই অনিবার্য কারণটা আসলে হচ্ছে ভাইয়ার মাথা ব্যথা। এটা মাইনুল ভাইকে জানাইছিলাম, তো সামহাও এটা অনিবার্য কারণ হিসেবে তোমাদেরকে জানানো হয়েছে। তো আমি প্রথমেই সরি, আসলে এখানে শুরু করতে দেরি হয়ে গেল, কারণ হোয়াট এভার, যাই হোক। আহ, আজকে দুইটা চ্যাপ্টার আমাদের, তাই না? তো দুইটা চ্যাপ্টার আমরা পড়বো। হয়তোবা আজকে একটু বিষাদময় বিষাদময় মনে হতে পারে ক্লাস, কিন্তু তুমি থাকবে আমার সাথে। একটা চ্যাপ্টার সোজা, আর একটা চ্যাপ্টার তোমাদের কাছে অপরিচিত। তো অপরিচিতটা দিয়ে শুরু করতে চাই, যেন মাথাটা ঠান্ডা থাকতে 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 এটা আমরা বুঝে নিতে পারি। ঠিক আছে? তবে ইম্পর্টেন্সের দিক থেকে অবশ্যই পর্যাবৃত্ত গতি বেশি ইম্পর্টেন্ট এটার থেকে। মানে যদি চ্যাপ্টার ওয়াইজ আমরা কম্পারিজন করি, হ্যাঁ? আচ্ছা, তোমরা বুঝে চলে আসছো, তাহলে আমি পড়া শুরু করতে পারি। এই ক্লাসটার জন্য তোমার একটু প্রথম অংশে একটু মনে করতে হবে ওই ইসের কথা, 4 নম্বর অধ্যায়ের কথা। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু স্টিল আমার একটু মাথা ব্যথা করছে। বাট আমি হোপফুল যে তোমাদের ক্লাস নিয়ে ফেলতে পারবো এটাকে সাথে নিয়েই। আচ্ছা, যেটা বলতে চাচ্ছি স্টুডেন্টস, গত যে তড়িৎচুম্বক আবেশ পড়ার আগে আমরা একটু মনে করতে চাই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আমরা পড়েছিলাম। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়াতে ঘটনা কি ছিল তোমরা কি মনে করতে পারো? ঘটনাটা ছিল এরকম: তুমি যদি কারেন্ট ফ্লো করো কোনো তারের মধ্য দিয়ে, তাহলে সেই তারটা একটা চুম্বকের মতো আচরণ করে। মনে কি পড়ে সেটা? বলো তো। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেছিল বিজ্ঞানী ওয়েরস্টেড। সেই পরীক্ষাটা অনেকক্ষণ গল্প করে আমরা পড়েছিলাম। আচ্ছা, এই চ্যাপ্টারটা 4 নম্বর চ্যাপ্টারের ঠিক উল্টো। এই চ্যাপ্টারে আমরা যেটা করব, আমরা তড়িৎ থেকে চুম্বক খুঁজবো না, বরঞ্চ চুম্বক থেকে আমরা তড়িৎ খুঁজবো। মানে চুম্বকের মাধ্যমে আবেশ প্রক্রিয়ায় আমরা তড়িৎ তৈরি করব আর কি, চুম্বক থেকে তড়িৎ, কাইন্ড অফ দিস। তো তড়িৎ চুম্বক আবেশের ডিটেল কনসেপ্টটা সামনে আসতেছে। বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। ওই 4 নম্বর অধ্যায়টা যদি হয় ওয়েরস্টেডের, তাহলে 5 নম্বর অধ্যায়টা হচ্ছে ফ্যারাডের। ঠিক আছে? সব ঠিক তো না? সবাই শুনতে পাচ্ছ তো ঠিকঠাক মতো? আচ্ছা, ওকে। তো এই চ্যাপ্টারে মানে ফ্যারাডের নাম আসবে। তড়িৎচুম্বকীয় আবেশ, এখান থেকে আমরা কি পড়বো, আমরা একটু ছবিগুলো দেখে বোঝার চেষ্টা করি যে আসলে চ্যাপ্টারটা কি নিয়ে। দেখো, আমি একটা বর্তনী নিলাম। এই বর্তনীতে কোনোই চার্জের কোনো মানে কোনো ব্যাটারি নাই, কোনো তড়িতের কোনো সোর্স নাই। আমি তবুও একটা গ্যালভানোমিটার লাগায় রাখছি। ওকে, যদি এখানে কারেন্ট ফ্লো হয় তাহলে গ্যালভানোমিটার নড়বে। যদি কাঁটাটা নড়ে তুমি বুঝবা এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এবার একটা তার, নর্মাল তার পড়ে আছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে কখনো? হওয়ার তো কথা না। কিন্তু তুমি একটা চুম্বক নিয়ে আসলা, এই চুম্বকটাকে এবার তুমি একটু করে দূরে নিচ্ছ, একটু করে কাছে আনতেছো। কুণ্ডুলিটা ধরো স্থির, চুম্বকটাকে একবার দূরে একবার কাছে, একবার দূরে একবার কাছে। তাহলে এই কুণ্ডুলিটার মধ্যে কি ঘটবে একটু মনোযোগ দিয়ে বলো তো আমাকে। দেখো, এইটার কিন্তু বলরেখা আছে, রাইট? চুম্বকের কি থাকে? বলরেখা থাকে না? গত ক্লাসে আমরা দেখাইছি না? তো এই বলরেখার ঘনত্বের একটা ব্যাপার আছে না? চুম্বকের যত কাছাকাছি আসবা বলরেখাগুলো তত ঘন, যত দূরে যাবা বলরেখার ঘনত্ব কি তত কম না? তো তুমি যখন এই চুম্বকটাকেই বারবার এই কুণ্ডলীর কাছে আনবা, দূরে নিবা, এই কুণ্ডলীতে বলরেখার ঘনত্বে একটা পরিবর্তন ঘটবে না? যখন কাছে নিয়ে আসবা তখন এই কুণ্ডলীর উপর অনেকগুলো বলরেখা থাকবে, রাইট? আবার যখন দূরে নিয়ে যাবা তখন তার উপর কম বলরেখা থাকবে। বলো, এই পর্যন্ত বুঝছো কিনা? যদি এভাবে তুমি বলরেখার পরিবর্তন ঘটাতে পারো, তখন তুমি দেখবা এই বর্তনীতে কারেন্ট ফ্লো শুরু হয়ে গেছে। কোনো কিন্তু ব্যাটারি নাই, চার্জের কোনো উৎস নাই, কিচ্ছু নাই, তড়িতের কোনো উৎস নাই, কিচ্ছু নাই, কিন্তু তবুও তুমি দেখবা কারেন্ট ফ্লো হচ্ছে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই কারেন্টটা আসলো কোত্থেকে? আমরা বললাম এটা আসলে আবেশ ক্রিয়াতে তৈরি হয়েছে। আবেশের জন্য কোনো স্পর্শ দরকার হয় না। ওকে, আবেশ জাস্ট হচ্ছে, ধরো কি বলা যায়, এই যে একটা ডিস্টেন্স আছে, কিন্তু এখানে জাস্ট চুম্বকটার আবেশে এখানে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা 4 নম্বর অধ্যায়ে যেখানে কারেন্ট ফ্লো করে চুম্বক ক্ষেত্র পেয়েছিলাম, আর এখানে দেখো চুম্বকটাকেই বরঞ্চ ফ্লো করতেছি, নড়াচ্ছি, তখন চুম্বক থেকে কি পেয়ে যাচ্ছি? তড়িৎ পেয়ে যাচ্ছি। 4 নম্বর চ্যাপ্টারে ঠিক উল্টা। মাথায় ঢুকলো কিনা একটু আমাকে বলো। এই ছবিটা তুমি বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। পারলে সবাই একটু কমেন্টে লিখো যে ভাই বুঝছি অথবা বুঝি নেই। এটা চ্যাপ্টারের যেহেতু নাম, চ্যাপ্টারের নামটা যদি আমি ভালো মতন বুঝে না নিই তাহলে তো ভেজাল, তাই না? দাঁড়াও, আমরা একটু লাইট বন্ধ করে নেই, কারণ
লাইটে আমার একটু খারাপ লাগছে, একটু অন্ধকার দেখাবে হয়তো বা, না তেমন প্যারা নেই। ওকে, সবাই বুঝে গেছো? আরে অস্থির, জোস। এই রেড আর গ্রিন নিয়ে তোমরা এত প্যারা খায় না, সব রেড গ্রিন দুইটাই পড়বা। এই রেডটা এখানে বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ গ্রিনটা একটু কম্পারেটিভলি কম ইম্পর্টেন্ট, বাট লাইনগুলো এই লাইনগুলো পড়লেই হবে। মনোযোগ দিয়ে কথাটা শুনো, ক্লিয়ার তো? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, বাচ্চারা যারা বুঝো নাই, যারা কষ্টে আছো, আমি আরেকবার বলে দিই। একটা কুণ্ডলী নিছিলাম যেখানে কোনো তড়িৎ তড়িতের কোনো উৎস নাই, কোনো ব্যাটারি নাই, কোনো কিছু নাই। তো এখানে তাও একটা গ্যালভানোমিটার নিয়ে রাখছি। এরপর আমি যেটা করছি, একটা চুম্বককে, বিস্কুট দৌড় ছোটবেলায় আমরা খেলছি তাই না, বিস্কুট যেরকম একটু করে ঝুলায়, আবার তোমাকে খেতে দেয়, আবার ঝুলায়, এরকম করে চুম্বকটাকে তুমি ওর কাছে আনবা দূরে নিবা, কাছে আনবা দূরে নিবা। এটা করলে যেটা হয়, বলরেখার ঘনত্বের একটা পরিবর্তন হয়। কোথায়? এই কুণ্ডলিতে। সেই বলরেখার ঘনত্বের পরিবর্তনের জন্য এখানে একটা তড়িৎ আবিষ্ট হয়ে যায়, চুম্বক থেকে আমরা একটা তড়িৎ পেয়ে যাই। বুঝতে পেরেছো? এটাকেই, এই ঘটনাটাকে আমরা বলি তড়িৎ চুম্বক আবেশ। তড়িৎ যে আসছে এখানে, এটা বুঝার জন্য তুমি গ্যালভানোমিটারের দিকে তাকাবা, তুমি দেখবা ওর কাঁটাটা নড়তেছে। বুঝছো এবার কাহিনীটা? এইবার আমরা ধরো একটা বিপত্তিতে পড়লাম, তড়িৎ চুম্বক আবেশ তোমাদেরকে দেখাতে হবে, কিন্তু আমাদের হাতে কোনো চুম্বক নাই, আমাদের হাতে দুইটা কুণ্ডলী আছে। তাহলে কি তড়িৎ চুম্বক আবেশ সৃষ্টি করা যাবে? অবশ্যই যাবে। কিভাবে বলো তো? মনে করো এই যে এই কুণ্ডলীটা, এটাতে আমরা একটা ব্যাটারি নিলাম, এখানে আমরা কারেন্ট ফ্লো করলাম। আচ্ছা, তড়িৎবাহী কুণ্ডলী যে একটা চুম্বক, এই ব্যাপারে কি কারো দ্বিমত আছে বলো তো? তড়িৎবাহী কুণ্ডলীকে একটা চুম্বক নামে ডাকা যায় না? কারণ তুমি নিজেই 4 নম্বর অধ্যায়ে পড়ে আসছো, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে সেই তারটা চুম্বক। তাহলে এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, সে নিজেই একটা চুম্বক না? তাহলে এই চুম্বকের রিপ্লেসে আমি কিন্তু এরকম একটা তড়িৎবাহী কুণ্ডলীও নিতে পারি। এইবার এই কুণ্ডলীটাকে যদি আমি কাছে নেই, এটা যেহেতু একটা চুম্বকের মতো আচরণ করবে, কাছে নেই, তাহলে বলরেখাগুলো এই গৌণ কুণ্ডলীতে ঘন হবে। আবার দূরে নিলে এটারও তো বলরেখা থাকবে, যেখানে দেখাইছে তীর চিহ্ন দিয়ে, বলরেখাগুলো তখন পাতলা হবে। তাহলে আমার শর্ত হচ্ছে তড়িৎচুম্বক আবেশ ঘটার জন্য বলরেখার ঘনত্বে পরিবর্তন হতে হবে। তো আমি যদি এই কুণ্ডলীটাকেও সরাই, দূরে নেই কাছে নেই, তাহলে এটা হবে। কিন্তু এটা কি লজিক্যাল হইলো? একটা একটা কুণ্ডলীতে কারেন্ট ফ্লো হচ্ছে, আমি এই কুণ্ডলী খালি বারবার সরাচ্ছি। ভাই, এই নড়াচড়া ছাড়া কি তড়িৎচুম্বক আবেশ সৃষ্টি করা সম্ভব না? অবশ্যই সম্ভব, বুদ্ধি থাকলে। মনোযোগ দিয়ে শুনো। ধরো তুমি এখানে কারেন্ট ফ্লো বাড়াই দিলা, তাহলে তার চৌম্বক বলরেখার ঘনত্ব বেড়ে যাবে। কারণ যত বেশি কারেন্ট ফ্লো, তত বেশি শক্তিশালী চুম্বক হিসেবে সে আচরণ করবে। যদি শক্তিশালী চুম্বক হয়, তার বলরেখা ঘন হবে। আবার একটু পরে কারেন্ট ফ্লো কমাই দিলা, তাহলে তার বলরেখার ঘনত্ব আবার কমে গেল। আবার বাড়াই দিলা, বলরেখার ঘনত্ব বেড়ে গেল। আবার কারেন্ট কমাই দিলা, বলরেখার ঘনত্ব কমে গেল। কাহিনী কি হইলো বলো? আলটিমেটলি আমার এই গৌণকুণ্ডলিতে বলরেখার ঘনত্বের কিন্তু পরিবর্তন হচ্ছে, তাই না? কারেন্ট এখানে বেশি ফ্লো করলে এখানে বেশি বলরেখা, এই অঞ্চলে কম ফ্লো করলে এখানে কম বলরেখা। তাহলে বলরেখার ঘনত্বের পরিবর্তন হলে এখানে তড়িৎ সৃষ্টি হয়ে যাবে, যদিও এখানে কোনো ব্যাটারি নাই, কিচ্ছু নাই, গ্যালভানোমিটারের কাঁটা নড়ে যাবে। তাহলে আমরা একটা তড়িৎবাহী কুণ্ডলী থেকেও কিভাবে তড়িৎচুম্বক আবেশের মাধ্যমে গৌণ কুণ্ডলীতে প্রবাহ সৃষ্টি করা যায় সেটাও বুঝে নিলাম। বলো, যে ছবি দেখতে জানে না সে যে ঝড়ের আর্তনাদ শুনবে, এই কথাটাকে আমি ভুল বলি? মোটেও না। এই দুটো ছবি তুমি বুঝতে পারছো কিনা আমাকে জলদি জলদি জানিয়ে দাও। আর যারা বুঝো নাই, প্লিজ একটু পেছন থেকে শুনে আসো, কারণ এইটাই চ্যাপ্টারের নাম, তড়িৎচুম্বক আবেশ। ঘটনাটা না বুঝলে কি চ্যাপ্টারটা আমরা মনে ধরতে পারবো? পারবো না। বলো, ছবি দুইটা বুঝছো? আচ্ছা, খুবই জোস ব্যাপার, যেহেতু বুঝতে পারছো। ওকে, তাহলে তোমরা এই যে শর্টের বাইরে চ্যাপ্টার দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমরা তাহলে বুঝতেছি ইনশাল্লাহ। আর যারা বুঝো না, একটু পেছন থেকে টেনে ক্লাসটা তুমি 10 মিনিট পিছায় থাকো, কোনো ব্যাপার না, কিন্তু বুঝে সামনে আগাও। ওকে, আচ্ছা এখন কিছু জানার বিষয় দিচ্ছে। আচ্ছা, মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলী এই শব্দগুলো ব্যবহৃত হবে। মুখ্য কুণ্ডলী মানে হচ্ছে এই যে যেই কুণ্ডলীটায় তুমি নিজে কারেন্ট ফ্লো করতেছো, হ্যাঁ। আর গৌণ কুণ্ডলীতে তুমি আবিষ্ট তড়িৎ প্রবাহ পাবা। সেকেন্ডারি কুণ্ডলীতে কি পাওয়া যায় বলো? আবিষ্ট তড়িৎ প্রবাহ পাবা। দুইটা কুণ্ডলীর মধ্যে কি কোনো কানেকশন আছে? না, টোটালি গ্যাপ। দুইটার মাঝখানে কিন্তু কোনো তার দিয়ে আমরা কানেকশন করি নাই। এই গৌণ কুণ্ডলীতে যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয়েছে, টোটালি আবেশের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে, কোনো স্পর্শের মধ্য দিয়ে না। ওকে, দুইটা জানার বিষয়, দেখি জানি কিনা। এতক্ষণ আমি তপ্ত অবস্থায় ক্লাস নিচ্ছিলাম, কারণ কারেন্ট চলে গেছিলো, তাই এসি চলতেছিল না।
আচ্ছা, এখন একটু শীতল হতে পারবো, ভালো লাগছে। কোথায় আছি বলো? কোথায় আছি বলো বলো। হ্যাঁ, যে দুইটা জানার বিষয় অবশ্যই জানতে হবে, পরীক্ষাতে আসবে। এখানে লেখছে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো বিদ্যুৎ প্রবাহ আর তড়িৎ প্রবাহ যাই বলো, মানে কারেন্ট থেকে তুমি যে চৌম্বক পাবা, এই ব্যাপারটা আবিষ্কার করছে কে? ওয়েরস্টেড। যারা ভুলে গেছো 4 নাম্বার অধ্যায়ের প্রথম পেজটা দেখে আসো, মনে পড়ে যাবে যে ওয়েরস্টেডের পরীক্ষার মাধ্যমে ব্যাপারটা জানতে পারি। আমি আহ, অত্যন্ত দুঃখিত যে টানা 3 দিন রাত্রেবেলা তুমি আমাকে দেখতেছো। হ্যাঁ, ব্যাপারটা তো আসলে একটু বোরিং, তাই না? খালি ভাইয়ের ক্লাসই করতে হচ্ছে। আবার কিছুদিনের জন্য ডুব দিব, অন্যান্য ভাইদের ক্লাস করবা, আবার উদিত হব। আচ্ছা, ফিরে আসি। আজকের চ্যাপ্টারের নায়ক ফ্যারাডে, উনি হচ্ছে এই তড়িৎচুম্বক আবেশটা আবিষ্কার করেন, ভুললে হবে না। ওকে, এখন দেখো, আজকের ক্লাসে আমরা খুব মজার মজার জিনিস জানবো। এসি এবং ডিসি কারেন্ট বলে 2 রকমের কারেন্ট আছে, একটু শেষ অংশে আলোচনা করব। তো আবিষ্ট তড়িৎ প্রবাহ সবসময়ই মানে এসি কারেন্ট হয় আসলে, বুঝছো? মানে এর দিক পরিবর্তিত হয়। যাই হোক, শুরুতে বললে তোমার মাথা ঘুরাবে, আমি বুঝাই দিব পরে। আহ, তুমি যদি ধরো এটা তোমার চুম্বক আর এটা হচ্ছে তোমার গৌণ কুণ্ডলী, ওকে? এখন এই চুম্বকটাকে, চুম্বকের এন মেরুকে যদি কাছে আনো, তাহলে এখানে তো কারেন্ট তৈরি হবে, সমস্যা নাই। দূরে নিবা, কাছে নিচ্ছ, দূরে নিচ্ছ। এখন এই কারেন্টের দিকের একটা ব্যাপার আছে। কারেন্টের দিকটা কোন দিকে আসলে থাকবে? দেখো, নর্থ যদি নিকটে আনো, তাহলে নর্থ নিকটে আনলে কি হচ্ছে বলো? বামাবর্তী, ঠিক আছে? বামাবর্তী, লেফট হচ্ছে, মানে বাম দিক থেকে ঘুরবে, বুঝছো? একটা যদি মনে রাখতে পারো, বাকিগুলো এমনি মনে রাখতে পারবা। যদি এখন বলি একটু বাড়ানো সম্ভব, আচ্ছা বাড়ানো সম্ভব, কিন্তু ভাইয়ের মাথা ব্যথা করতেছে, এই জন্য ক্লাসের লাইট ভাই কমায় রাখছে, বুঝছো? ওকে, বোর্ড তো অনেক উজ্জ্বল, ভাইকে একটু অনুজ্জ্বল দেখা গেলে মন খারাপ করার কিছু নেই। আর ভাই এমনিতেই একটু অন্ধকার, জামা কাপড়ও অন্ধকার। তো আজকে মানে ভাইকে দেখার চেষ্টা করো না, তুমি বোর্ড দেখো, ঠিক আছে? আজকে একটা না, আজকে 2টা চ্যাপ্টার। চলো মনোযোগ দিয়ে শুনতে থাকো। নর্থ যদি নিকটে আনো, তাহলে কারেন্টটা কোন দিকে ঘুরবে? বাম দিকে। কারেন্টের ফ্লোটা বাম দিকে হবে। আবার নর্থকে যখন দূরে নিয়ে যাবা, তখনই কারেন্টের দিক আবার চেঞ্জ হয়ে যাবে, তখন সে ঘুরবে ডান দিকে, বুঝছো? দূরে নিয়ে গেলে দক্ষিণাবর্তী, নর্থকে যদি দূরে নিয়ে যাও তাহলে দক্ষিণাবর্তী, নর্থকে নিকটে নিয়ে আসলে বামাবর্তী। এই নর্থেরটা শিখে ফেললে সাউথেরটা ঠিক এটার অপোজিট হবে, তাই না? যারা বুঝার এরা কিন্তু বুঝে গেছো। সাউথ দিয়ে যদি বিবেচনা করি, সাউথকে নিকটে আনলে তখন কি আর বামাবর্তী হবে? না, তখন দক্ষিণাবর্তী। দেখছো, সাউথকে যদি নিকটে নিয়ে আসো তাহলে দক্ষিণাবর্তী, দক্ষিণকে নিকটে আনলে দক্ষিণাবর্তী হবে। আচ্ছা, 4টা কথা লিখছে, চলো একটু পড়ি। কুণ্ডলীর ক্ষেত্রফল, কোন কুণ্ডলী? গৌণ কুণ্ডলী। গৌণ কুণ্ডলীর ক্ষেত্রফল যদি তুমি বাড়াও, পাক সংখ্যা যদি বাড়াও, তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহের মাত্রাও বৃদ্ধি পাবে। তাহলে আমি যে এখানে নিচ্ছি, দেখছো কতগুলো পাক দিছি? অনেকগুলো পাক দিছি। যত বেশি পাক দিব এখানে, তত বেশি তড়িৎ এখানে আবিষ্ট হবে। যদি এর ক্ষেত্রফল আরো বাড়াইতাম, তাহলে এখানে আরো বেশি তড়িৎ আবিষ্ট হইতো। আচ্ছা, যে চুম্বকটা ব্যবহার করতেছি, এই চুম্বকটা যদি একটা দুর্বল চুম্বক হয়, তাহলে কি তার আবেশটা শক্তিশালী হবে? একটা শক্তিশালী চুম্বক নিয়ে তুমি যদি এখানে তড়িৎ চুম্বক আবেশ তুমি দেখো, তাহলে দেখবা বেশি তড়িৎ পাচ্ছ, আবিষ্ট তড়িৎটা বেশি হচ্ছে। তাহলে চুম্বকের মেরু শক্তি যত বেশি হবে, আবিষ্ট তড়িৎ প্রবাহের মান তত বেশি হবে। আচ্ছা, এবার দেখো, চুম্বক এবং কুণ্ডলীর আপেক্ষিক গতি যদি বৃদ্ধি করো, কেউ হচ্ছে আমার মতো অলস, এখানে কুণ্ডলীটা আছে, চুম্বকটাকে এরকম আস্তে আস্তে নড়াচ্ছে, তখন আসলে খুব অল্প পরিমাণ তড়িৎ আবিষ্ট হবে, অল্প পরিমাণ কারেন্ট। আর তুমি যদি চুম্বকটাকে খুব ফাস্ট নড়াও, তখন আসলে এখানে অনেকটা তড়িৎ আবিষ্ট হবে। বুঝতেছো ব্যাপারটা? তাহলে এই আপেক্ষিক গতি, কুণ্ডলী এবং চুম্বকের আপেক্ষিক গতি, এটার উপরও আবিষ্ট তড়িৎ প্রবাহ ডিপেন্ড করছে। আচ্ছা, আর যদি তুমি এই কুণ্ডলীর ভেতরে একটা কাঁচা লোহার মজ্জা দিয়ে দাও, তখনও প্রবাহ মাত্রার মান কি হয়? বেড়ে যায়। ঠিক আছে, কাঁচা লোহার মজ্জা সে তড়িৎ চুম্বক আবেশের আবিষ্ট তড়িৎ প্রবাহের মানকে বাড়ায় দিতে পারে। তাহলে আমরা 4টা পয়েন্ট যে পড়লাম, এটা কে কে বুঝছো একটু আমারে বলো। কিভাবে আমি গৌণ কুণ্ডলীতে বেশি কারেন্ট পাবো, এটাই হচ্ছে এই 4টা পয়েন্টের মূল কথা।
তাহলে একটা ওয়ে বলছে যে ভাই কুণ্ডলিতে পাক সংখ্যা বাড়ান, কুণ্ডলির পাকগুলো বড় বড় বানান, তাহলে আবিষ্ট বেশি হবে। কুণ্ডলী বড় করছো কিন্তু চুম্বক নিছো ছোট, চুম্বকের শক্তি নাই, তাহলে কি সে তড়িৎ আবিষ্ট করতে পারবে না? তখন চুম্বকটাকে বড় নিতে হবে, মেরু শক্তি বেশি হইতে হবে, শক্তিশালী চুম্বক নিতে হবে। ওকে, এখন চুম্বক নিয়ে এভাবে যদি তুমি নিয়ে যদি রেখে দাও, কুণ্ডলী নিয়ে রেখে দাও, জীবনে তড়িৎ আবিষ্ট হবে? আবিষ্ট হওয়ার শর্ত ভাই কি বলছে? বলরেখার ঘনত্বের পরিবর্তন হইতে হবে। ওইটা করার জন্য চুম্বককে কি মুভ করতে হবে বা কুণ্ডলীকে মুভ করতে হবে, দুজনের মধ্যে একটা আপেক্ষিক গতি থাকতে হবে, তাহলেই বলরেখার ঘনত্বের পরিবর্তন হবে। বুঝছো? তো যত বেশি দ্রুত তুমি এটাকে মুভ করবা তত বেশি কারেন্ট এখানে আবিষ্ট হবে, আর কাঁচা লোহার মজ্জা দিলে আরো বেশি আবিষ্ট হবে। এই তো 4টা পয়েন্ট। দেখো এটা শর্টের বাইরের চ্যাপ্টার, পড়াইতে গেলে তো কত কিছুই পড়ানোর আছে, তাই না? আমাদের সিলেক্টিভভাবে আগাইতে হবে না, যেগুলো বলতেছি এগুলো হচ্ছে মাস্ট। এই যে এই 4টা পয়েন্ট যদি না পড়ে যাও তাহলে কি হবে? চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে দেখবে এইখান থেকে আসতেছে। মেরু শক্তি বাড়ানো মানে কি? ম্যাগনেটের সাইজ বড় করা। সাধারণত একটা বড় সাইজের ম্যাগনেট পাওয়ারফুল, ছোট সাইজের ম্যাগনেট একটু দুর্বল, এই জন্য ভাইয়া এক্সাম্পল দিচ্ছে। সাইজ বড় করা না, তুমি নিজেই ফিল করতে পারবা সব চুম্বক কি সমানভাবে টানে, সব চুম্বক কি সমানভাবে লোহার সাথে লাগে? এই কয়েকটা আছে ঠাস করে লাগা যায়, আর কয়েকটা আছে খুবই দুর্বল, তাই না? তো যেটা ঠাস করে লাগা যায় তার শক্তি বেশি, মেরু শক্তি বেশি। কাঁচা লোহার মজ্জা কি? মজ্জা মানে কোনো কিছুর ভেতরে তুমি যদি দাও, মনে করো আমার আঙ্গুল, এই যে কিভাবে বুঝাবো, ধরো এটা একটা কুণ্ডলী, ওকে, এইটার ভেতরে এটা ধরো কাঁচা লোহা, এই ধরো একটা দিয়ে দিলা, তাহলে এটা কি ভেতরে আছে না? ভেতরে থাকলে এটাকে আমরা কি বলি? মজ্জা বলি। ওকে, তাহলে আমি কুণ্ডলীর ভেতরে এরকম কাঁচা লোহা একটা ঢুকাই রাখবো, এটা আবেশে হেল্প করে। হলো? বলো হলো কিনা? 4টা পয়েন্ট, দ্রুত যেতে হবে। আবিষ্ট তড়িৎচালক বল, এই যে আমাদের মনে প্রশ্ন জাগলো, আবিষ্ট তড়িৎ প্রবাহ যে সৃষ্টি হচ্ছে, তাহলে এখানে কি কোনো তড়িৎ বল কাজ করতেছে না? পরে আমরা জানতে পারলাম হ্যাঁ করতেছে, সেই বলটাকে বলতেছে আবিষ্ট তড়িৎচালক বল। কাঁচা লোহা কি? কাঁচা লোহা মানে যেই লোহা 100% লোহা, শুধুই লোহা, লোহার মধ্যে কোনো সংকট টঙ্কর বানাও নাই, ইস্পাত বানাও নাই, ঠিক আছে, মাত্র পরিশোধন করে নিয়ে আসছো আকরিক থেকে, ওইটা হচ্ছে কাঁচা লোহা। ওকে, চৌম্বক ফ্লাক্স কি আবার পড়াইতে হবে? আমি তো পড়াবো না। চৌম্বক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, এগুলো তো 4 নাম্বার অধ্যায়ে পড়াই ফেলছি। যারা ওই ক্লাসটা করো নাই অবশ্যই চুম্বকের ওই ক্লাস করে ফেলবা, ঠিক আছে? চৌম্বক ফ্লাক্স আর পড়াচ্ছি না, কারণ এগুলো সব পড়ানো হয়ে গেছে। ওকে, এখানে চৌম্বক ফ্লাক্সের আরেকটা একক বলছে। চৌম্বক ফ্লাক্সের মানে এটার এসআই একক কি বলো? ওয়েবার বা টেসলা মিটার স্কয়ার, বাট এটার পুরনো একটা একক হচ্ছে ম্যাক্সওয়েল, ঠিক আছে? চৌম্বক ফ্লাক্সের পুরনো একক কি? ম্যাক্সওয়েল। আচ্ছা, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, যেটাকে আমরা চৌম্বক বলরেখা বলতে পারি, চৌম্বক আবেশ বলতে পারি, তাই না? চৌম্বক ক্ষেত্র বলতে পারি, সেটাই চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, যেটাকে বি দিয়ে প্রকাশ করি। এই আলোচনাতে আমি যাবই না, কারণ এগুলো আমরা আলোচনা করে শেষ করে ফেলছি 4 নাম্বার অধ্যায়ে, একদম সব ক্লিয়ার করা, একক টেকক সব অনেক সময় নিয়ে বুঝাইছি। তড়িৎচুম্বক আবেশের সূত্রাবলী, তাহলে কেউ কিন্তু আবার এটা স্কিপ করে চলে যাও না, এই অংশটা পড়বা, ভাই অলরেডি পড়াইছে, আমিই পড়াইছি, তাই আবার পড়াচ্ছি না। ক্লাসের শেষে ইউএসএমএল নিয়ে কিছু বলেন। আচ্ছা, এইটা তোমরা যারা মেডিকেলে চলে আসবা, এরপর অটোমেটিক্যালি তুমি জানতে পারবা যে হোয়াট আর দ্য অপরচুনিটিস, তুমি দেশে কি করতে পারো, বিদেশে কি করতে পারো। এগুলো প্রথম বছরে কিছু বুঝবা না, বাট সেকেন্ড থার্ড ইয়ার থেকে এগুলো ধীরে ধীরে সিনিয়রদের কাছে শুনে শুনে বুঝে যাবা, ঠিক আছে? ইউএসএমএলই যে এটা হচ্ছে একটা লাইসেন্সিং পরীক্ষা, এই লাইসেন্সটা পেলে তুমি হচ্ছে ইউএসএ থেকে ডাক্তারি করতে পারবা। তোমার যদি এই যেমন আমরা বাংলাদেশে ডাক্তারি করতে পারবো, অন্য কোনো দেশে গিয়ে ডাক্তারি করতে পারবো না। যদি করতে চাই সেই দেশের লাইসেন্স আমাকে পেতে হবে। এখন কোনো দেশ সহজে আমার লাইসেন্স দিয়ে দিবে, এই যাও তুমি বাংলাদেশ থেকে আসছো যেহেতু তুমি করো। উন্নত দেশ আমার দিবে না, বলবে না তোমার আমি যাচাই করে দেখবো তুমি কোন মেডিকেল থেকে কেমন পড়ছো কে জানে, তখন তোমার এরকম একটা লাইসেন্সিং এক্সাম দিতে হয়, এই আর কি। তো সবচেয়ে মানে বিশ্বের সবাই যেটা চায় আর কি, সবচেয়ে চাহিদা সম্পন্ন হচ্ছে ইউএসএরটা, এবং এটাই দ্য হার্ডেস্ট এভার। তো এই পরীক্ষাটার নাম হচ্ছে ইউএসএমএল। ওকে, ফিরে আসো। তড়িৎচুম্বক আবেশের সূত্র কে দিচ্ছে? এটা হচ্ছে বেসিক প্রশ্ন, এখানে এটা উত্তর হবে ফ্যারাডে। ওকে, দেখো আমি যে আসলে তোমাদের সাথে থাকলে ভালো থাকে, এটার কারণ হচ্ছে এই যে তুমি যখন দেখো কষ্টে থাকবা তখন তোমার প্রিয় কাজ করতে হবে। তো ক্লাস নেওয়া আমার প্রিয় কাজ, যদিও ক্লাসের শুরুটা আমার খুব কষ্ট লাগছিল, আমার এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, আমার মাথা ব্যথাটা আস্তে আস্তে চলে যাচ্ছে।
মানে আমি কম ফিল করতেছি। তো আমি মানে তোমাদের সাথে থাকলে আমার ভালো লাগে, এটা জাস্ট তোমাদের জানাইলাম। আচ্ছা, তাহলে এখানে দুইটা সূত্র আছে। আচ্ছা, প্রথম যে সূত্রটা, এটা তোমরা একটু রিডিং পড়বা। এটা দাগানো নাই, স্টিল তুমি রিডিং পড়বা। এটা কোনো, এখানে কোনো গাণিতিক রূপ নাই। এটা হচ্ছে জাস্ট আমরা এতক্ষণ যে ঘটনাগুলো বর্ণনা করলাম ওইটাকেই এখানে ভাষায় আর কি প্রকাশ করছে। আসো একটু আমরা পড়ে দেখি যে সূত্রটা আমরা বুঝতে পারি কিনা, রিডিং দিব অবশ্যই। আচ্ছা, বলছে কোনো একটা বদ্ধ তার কুণ্ডলী, ওকে, একটা বদ্ধ তার কুণ্ডলী নেই, তারাও এই আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা। তাহলে আমি এই কাছাকাছি একটা চুম্বক নিয়ে আসছি, এই চুম্বকের বলরেখা আছে। আচ্ছা, চৌম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন, যেভাবেই বলো সমস্যা নেই। তা আমরা বলরেখা দিয়ে তোমাকে বুঝাইছি। যদি বলরেখার পরিবর্তন ঘটে, যদি কাছে নাও দূরে নাও, তখন এখানে বলরেখার ঘনত্বের পরিবর্তন ঘটবে। তখনই উক্ত কুণ্ডলীতে, কোন কুণ্ডলী, এই যে গৌণ কুণ্ডলীতে, একটা তড়িৎচালক শক্তি বা একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে। সেই শক্তি বা বল দিয়েই এখানে তড়িৎ প্রবাহ শুরু হবে। এই ঘটনাটাই আমরা এতক্ষণ বুঝালাম না তোমাকে? তাহলে প্রথম সূত্রের কথাটা বলো, এই প্রথম সূত্রের কথাটা আমরা এতক্ষণ বকবক করলাম কি, প্রথম সূত্রের কথাটাই। এটা তড়িৎচুম্বক বল বা তড়িৎচুম্বক শক্তির একটা সংজ্ঞাও বলতে পারো। কাঁচা লোহার মজ্জা কি ভাই, এটা বুঝাই ফেলছি রে, বুঝাই ফেলছি। একটু টেনে দেখো, কাঁচা লোহার মজ্জা বুঝাই ফেলছি। আসো, ও বোধহয় একটু পরে মানে পিছায় দেখতেছে, এই জন্য বোধহয় প্রশ্নটা করছে। একটু পরে উত্তর পেয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কি বলছে? আচ্ছা, দ্বিতীয় সূত্রে যদি কেউ সূত্রটা মনে রাখতে না পারো সমস্যা নাই, এখান থেকে তোমার সমীকরণটা মনে রাখতে হবে। ওকে, সমীকরণটা কি দেখো তো, ই ইজ ইকাল টু ডি ফাই বাই ডিটি। আচ্ছা, ফাই মানে হচ্ছে চৌম্বক ফ্লাক্স। যদি ফ্লাক্স ভুলে গিয়ে থাকো, আরাম পাচ্ছ না, আমি তোমাকে একটু করে মনে করাই দিই। চৌম্বক ফ্লাক্স হচ্ছে, ধরো একটা তল তুমি নিলা, তল হিসেবে আমি কি নিব, এই মনে করো এইটাই একটা তল। এই তলের ক্ষেত্রফল, এটা দেখা যাচ্ছে না, আচ্ছা, এই তলের ক্ষেত্রফল মনে করো 1 মিটার স্কোয়ার। তাহলে এটা একক ক্ষেত্রফল না? আমি এখানে একটা চুম্বক এনে রাখছি, ধর এটা আমার চুম্বক। তাহলে এই চুম্বক থেকে কিছু কল্পিত বলরেখা বেরোচ্ছে। এখন কতগুলো বলরেখা এই তলকে ভেদ করতেছে, সেইটাই তার চৌম্বক ফ্লাক্স। যদি তড়িৎ বলরেখা দিয়ে চিন্তা করতাম, সেইটাই তার তড়িৎ ফ্লাক্স। ওকে, তো এই বলরেখার পরিবর্তনকে আমি, বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনকে, বলরেখা না, চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনকে আমি লিখতেছি ডি ফাই। ওকে, আর সময়ের পরিবর্তনকে আমি বলতেছি ডিটি। তাহলে আবিষ্ট তড়িৎচালক বল, যেটা কিনা ওই গৌণ বর্তনী বা সেকেন্ডারি বর্তনী, যেখানে আবিষ্ট তড়িৎচালক শক্তিটা তৈরি হবে, এটা আসলে কেমন হবে? এই দুইটার সমান। ঠিক আছে, মানে সময়ের সাথে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমান। এটাই হচ্ছে ওর দ্বিতীয় সূত্রের কথাটা। তো গাণিতিক রূপটা তুমি দেখে রাখবা। আর এন দিয়ে দেখো গুণ করছে, এন কি? এন হচ্ছে আসলে কুণ্ডলী সংখ্যা। যদি তোমার বর্তনীতে একটা কুণ্ডলী থাকে, তাহলে সেখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি তুমি এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবা। যদি এখানে 100টা কুণ্ডলী থাকে, তাহলে এখানে 100 গুণ করতে হবে পুরো কুণ্ডলীর জন্য বের করতে হইলে। ঠিক আছে? আচ্ছা, এই যে দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা দিলাম, এটা কিন্তু আমি দেই নাই, ফ্যারাডে নিজেও দেয়নি। ফ্যারাডে কথাটা বলে গেছে, বাট এটাকে উনি গাণিতিকভাবে প্রকাশ করতে পারেন নাই। নিউম্যান এসে সুন্দর করে নতুনভাবে এটাকে প্রকাশ করলো। এই জন্যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রের আরেক নাম হচ্ছে নিউম্যানের সূত্র। বুঝছো? নিউম্যানের সূত্র তাহলে পরীক্ষাতে আসবে। নিউম্যানের সূত্র বলা হয় কোনটিকে? ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, ধরো অন্য আরো সূত্র দিবে আর কি, তো ওইগুলাকে বলা হয় না। সরি, ফ্যারাডের দ্বিতীয় সূত্রকে নিউম্যানের সূত্র বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা উনি শুধু বলে গেছেন, কিন্তু এটাকে গাণিতিক রূপ দিয়েছেন নিউম্যান। গাণিতিক রূপটা হচ্ছে এরকম। ওকে, তাহলে আমরা প্রথম সূত্র বুঝছি, দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটা শিখে নিচ্ছি। চলো সামনে যে অগ্রসর হই আমরা। আচ্ছা, এখানে ছোট ছোট অঙ্ক আছে, এগুলা নিজেরা একটু প্র্যাকটিস করতে পারো, করলে ভালো। কোন সূত্র থেকে অঙ্ক দেখতেছো? অঙ্কগুলাকে একটু দেখাবো। চৌম্বক ফ্লাক্স এত থেকে এত হয়ে গেছে, তাহলে এখান থেকে তুমি ডি ফাই বের করতে পারবে না? আমি তো দেখেই বলে দিতে পারো, ডি ফাই মানে হচ্ছে 28 × 10⁻⁵ ওয়েবার। আচ্ছা, সময় কতক্ষণ? ডিটির মান তোমার দেওয়া আছে, রাইট? পাক সংখ্যা এন এর মান দেওয়া আছে, তোমাকে বলছে আবিষ্ট তড়িৎচালক শক্তি ই বের করতে। তো এই সূত্র তো তোমাকে মাত্র শিখাই আসলাম আমি তোমাকে,
তাই না, যে ই ইজ ইকাল টু ডি ফাই বাই ডিটি, আর কুণ্ডলীর পাক সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে এই সমীকরণ বসায় সলভ করতে পারবে না? এই পর্যন্ত ধরো আসলো মানগুলো বসানোর উপর, এরপর তুমি বলতেছো ভাই আমি তো এটা সলভ করতে পারবো না, তাইলে হবে? আসো দেখো, 100কে তুমি স্কোয়ার করে ফেলো, 10 স্কোয়ার ইন্টু 28 ইন্টু 10⁻⁻5, নিচে এটাকে কি লেখা যায়, 4 ইন্টু 10⁻², এভাবে লেখা যায় না? লেখা যায়। তখন তোমার সূচকের হিসাবগুলো করে ফেলো আর এটার হিসাব করে ফেলো, এখানে 7 থাকতেছে, আর সূচকের হিসাব করো, এই 2 উপরে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 10⁻² - 5 + 2 ইন্টু 7, তাহলে এটাকে কি লেখা যায়, 7 ইন্টু 10⁻⁻1, যেটাকে আমি বলতে পারি 0.7। এখন এই সবগুলো স্টেপ তো পরীক্ষায় তোমার লিখতে হবে না, বাট দেখেই আমরা বুঝে ফেলবো না? ওকে, এরপর আসো লেন্জের সূত্র। হ্যাঁ, লেঞ্জার সূত্র না, লেঞ্জের সূত্র। ওকে, তো ওটাকে আবার অনেকে তড়িৎচুম্বক আবেশের তৃতীয় সূত্র বলে, বুঝছো? লেন্জের সূত্র, প্রথম দুইটা দিতে হচ্ছে ফ্যারাডে, আর তৃতীয়টা দিতে হচ্ছে লেঞ্জ। ওকে, লেন্জের সূত্র আসলে তোমার সূত্রের বিবৃতি লেখা আছে, লাগবে না, দরকার নেই। শুধু লেঞ্জ সূত্রের পরে গাণিতিক রূপে একটা চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে জানো? ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানতে পারছিলাম যে ই ইজ ইকাল টু ডি ফাই বাই ডিটি, রাইট, ইন্টু হচ্ছে এন। লেন্স শুধু এসে বলছে যে এখানে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে, এখানে একটা মাইনাস দিতে হবে, তাইলে এটা অ্যাকুরেট হবে। জাস্ট এই একটা মাইনাস অ্যাড করছে। আচ্ছা, এটা মানে তোমাকে বোঝানো যায় ওর কথাগুলো দিয়ে, বাট আসলে দরকার নাই, তাই আমরা বুঝাচ্ছি না। এই মাইনাসটা অ্যাড করার জন্যেই এটা হয়ে গেছে এখন লেন্সের, মানে এটা হচ্ছে লেন্সের সূত্র এবং ফ্যারাডের সূত্র সমন্বয় আর কি, ফাইনালি তুমি এই সূত্রটা পাইছো, এটাই অ্যাকুরেট। স্টেপে স্টেপে সব কিছু পরিশুদ্ধ হয়। ওকে, তাহলে মাইনাস ছাড়া যে সূত্রটা, এটা নিউম্যান দিছিল, লেন্স আছে শুধুমাত্র মাইনাস অ্যাড করছে। ওকে, সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, সূত্রটা আমরা জানছি। এই ফিজিক্সের কোনো জিনিস কি শক্তির নিত্যতার সূত্র মেনে চলবে না? এটা হয়, লেন্সের সূত্র এটা মেনে চলবে। এবার আসো স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ, এটা একটু বুঝি আমরা। স্বকীয় আবেশ, আচ্ছা সংজ্ঞা দেখে তুমি কিভাবে চিনবা এটা কি আসলে স্বকীয় আবেশ না পারস্পরিক আবেশ? স্বকীয় মানে কি? একা একাই। তাহলে একা একাই যদি কোনো একটা কুণ্ডলী আবিষ্ট হয়ে যেতে পারে, সেটা স্বকীয় আবেশ। যদি একটু করে তুমি বুঝতে চাও, আচ্ছা মনে করো এই যে এটা একটা কুণ্ডলী, কুণ্ডলীর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, বুঝো কিন্তু মনোযোগ দিয়ে বুঝো, কুণ্ডলীতে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এই কুণ্ডলী একটা চুম্বক। কারেন্ট ফ্লো হইলে ওই তারকে তুমি কি বলতে পারো? চুম্বক বলতে পারো। আচ্ছা, এবার এর চারপাশে চুম্বক ক্ষেত্র আছে, রাইট? এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে কুণ্ডলীর চারপাশে, এই যে চুম্বক ক্ষেত্রগুলোর দিক এভাবে দেখাইছে ওরা, এগুলো চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে কুণ্ডলীর চারপাশে। কথা ছিল এই চুম্বক ক্ষেত্র অন্য একটা কুণ্ডলীকে, সেকেন্ডারি একটা কুণ্ডলীকে প্রভাবিত করবে। তো আমরা চিন্তা করলাম যে সেকেন্ডারি কুণ্ডলী ছাড়াও এই চুম্বক ক্ষেত্র যেটা সে নিজে তৈরি করছে, সেটা কি তার নিজেকেই প্রভাবিত করবে না? কিছু বুঝছো কিনা? ধরো এই সেকেন্ডারি কুণ্ডলীটা ও নিজেই, ও নিজের তৈরিকৃত চৌম্বক ক্ষেত্র নিজের উপরেই কিছু ইফেক্ট রাখবে কিনা, ওকে কিছু আবেশ করবে কিনা? উত্তর হচ্ছে করবে। তাহলে নিজের তৈরিকৃত চৌম্বক ক্ষেত্রগুলা নিজের উপরেই যে আবেশটা করতেছে, এটা হচ্ছে স্বকীয় আবেশ। এখানে কুণ্ডলী থাকবে একটা। আর যদি পারস্পরিক আবেশের কথা বলি, এখানে অবশ্যই মুখ্য আর গৌণ কুণ্ডলীর কথা আসবে। মুখ্য কুণ্ডলী কোনটা? এইটা। তখন গৌণ কুণ্ডলী কোনটা? এইটা। সেকেন্ডারি এটা, আর প্রাইমারি হচ্ছে এটা। ওকে, সেকেন্ডারি আর প্রাইমারি। তখন তুমি এটা বলবা পারস্পরিক আবেশ। ও চুম্বক বলরেখা তৈরি করতেছে, সেইটা দিয়ে ওর উপর তড়িৎ আবিষ্ট হচ্ছে, তাই পারস্পরিক। নিজের তৈরিকৃত চৌম্বক ক্ষেত্র দিয়ে নিজেই যদি আবিষ্ট হয়, তাহলে স্বকীয়। বলো পারবো কিনা? ডায়াগোনাল লাইন পড়লে হবে অবশ্যই। এই চ্যাপ্টারে তুমি আর কি বস হইতে চাও? এই চ্যাপ্টারে অনুশীলনী সলভ করবা, ডায়াগোনাল লাইন পড়বা, ঠিক আছে? আচ্ছা, চুম্বক থেকে আমরা খুব বেশি প্রশ্ন আসতে দেখি না, কিন্তু গতবার যেরকম তরঙ্গ থেকে 4টা প্রশ্ন মেরে দিছে, যদি কোনো এক বছর এরকম করে ফেলে, ধরো তোমার বছরই, ধরো চুম্বক থেকে 4টা প্রশ্ন মেরে দিছে, হ্যাঁ প্রশ্ন
কমন পড়বে ক্লাস থেকে, টেনশনের কোনো কারণ নাই, দাগানো লাইন থেকে কমন পড়বে। কিন্তু যারা একদম পড়ে নাই এরা একদম শেষ, ভেঙে চুরে চুরমার। ফিরে আসো, তাহলে আমি সংজ্ঞা দেখে কিভাবে চিনে ফেলবো? একটা মাত্র বদ্ধকুণ্ডলী থাকলে বুঝবো এটা কি স্বকীয় আবেশের কথা বলতেছে। আচ্ছা, এখন সকল রকম আবেশের ক্ষেত্রে একটা সূত্র আছে, ফাই সমানুপাতিক আই। ফাই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র, সরি চৌম্বক ফ্লাক্স, আর আই হচ্ছে প্রবাহ। তাহলে চৌম্বক ফ্লাক্স যত বেশি তুমি পরিবর্তন করবা, আবিষ্ট তড়িৎ প্রবাহ তত বেশি পাবা, বুঝছো? বা উল্টা করে বললে আবিষ্ট তড়িৎ প্রবাহ তখনই বেশি পাবা যখন চৌম্বক ফ্লাক্স এটার পরিবর্তন বেশি হবে। তো এটা হচ্ছে সকল আবেশের ক্ষেত্রেই সত্য, স্বকীয়র ক্ষেত্রেও সত্য, পারস্পরিক আবেশের ক্ষেত্রেও সত্য। যে কোনো আবেশের ক্ষেত্রেই এই সূত্রটা মানবে। তাহলে এটা আমাদের সেকেন্ড সূত্র, যেটা ভালো মতনে পড়তে হবে। এখন সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমি এখানে লিখতে পারি ফাই ইজ ইকুয়াল টু এল আই, অথবা লিখতে পারি ফাই ইজ ইকুয়াল টু এম আই। জিনিস একই, বাট আলাদা আলাদা দেখতে আর কি। এল কে আমি বলবো স্বকীয় আবেশ গুণাঙ্ক। এল এর নাম কি বলো? আচ্ছা, এখানে লেখা আছে, আমি আর না লিখি। এল কে বলতেছি স্বকীয় আবেশ গুণাঙ্ক, আর এম কে বলবো পারস্পরিক আবেশ গুণাঙ্ক। ওকে, এম কে বলো পারস্পরিক, পারস্পরিক, আচ্ছা বানান তো অনেক কঠিন, পারস্পরিক আবেশ গুণাঙ্ক। আচ্ছা, এই দুইজনের একক কি হবে? দুইজনের একক কি হচ্ছে হেনরি, নতুন একটা একক শুনলা, হেনরি। ওকে, সেটা এল হোক বা এম হোক, দুজনের একক কি হচ্ছে হেনরি। তবে হেনরি অনেক বড় একক, এই জন্য আমরা মিলি হেনরি, মাইক্রো হেনরি এগুলো ব্যবহার করি। হেনরিকে আর কিভাবে লেখা যায় এটাও ইম্পর্টেন্ট। হেনরিকে লেখা যায় হচ্ছে ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। এটা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? হেনরিকে লেখা যায় কি বলো? ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। যদি মুখস্থ করতে না চাও তাহলে দেখো এভাবে লেখা যায় না, এল ইজ ইকুয়াল টু ফাই ইজ ইকুয়াল টু এল আই ছিল, রাইট? তাহলে এল ইজ ইকুয়াল টু কি ফাই বাই আই, বুঝছো? আচ্ছা, এটা একক দিয়ে বুঝাইতে গেলে তোমার টাফ হবে, এই জন্যই বলছি আসলে ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার এটা মুখস্থ করে ফেলবা। হেনরির আরেকটা একক, মানে হেনরিকে এভাবে লেখা যায়। আমরা চলে যাব হচ্ছে, আচ্ছা ধরো এখানে একটা অঙ্ক দিছে, এই অঙ্কগুলো একটু করবা। এখানে আরেকটা সূত্র নিয়ে আসছে, ই ইজ ইকুয়াল টু এল ডি আই বাই ডিটি। আচ্ছা, এটা কিভাবে লিখলো বলো তো? যারা এই সূত্রটা বুঝতেছো না, এই সবই পড়াই ফেলতে মন চায়। ই ইজ ইকুয়াল টু, তুমি ডি ফাই বাই ডিটি পড়ে আসছো না? আবার তুমি ফাইকে কি লিখতে পারো? এল আই লিখতে পারো না? তাহলে তুমি ডি ফাইকে এল ইন্টু ডি আই লিখা যায় না? ওই যে এখানে ডি ফাইকে আসলে এল ইন্টু ডি আই লিখছে। তো এটা হচ্ছে আরেকটা সূত্র। তো এই এক এবং দুই, দুই নাম্বারটা বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক সোজা, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আসার মতো, বুঝছো? দেখো না একটু কি বলছে, 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তাহলে আয়ের মান দেওয়া আছে। চৌম্বক ফ্লাক্স, ফাইয়ের মান দেওয়া আছে, ফ্লাক্স ফাই। আচ্ছা, এন এর মান দেওয়া আছে, বের করতে বলছে কি স্বকীয় আবেশ গুণাঙ্ক, এল এর মান বের করতে বলছে। আমার বুঝতে বাকি নাই যে ফাই ইজ ইকুয়াল টু এল আই বসাইতে হবে, এল ইজ ইকুয়াল টু ফাই বাই আই। কত সহজ অঙ্ক দেখছো? এনটা কি কোনো কাজে লাগতেছে? উত্তর হচ্ছে না। স্বকীয় আবেশ গুণাঙ্ক বের করার ক্ষেত্রে এন এর কোনোই কাজ নাই। যদি কেউ ভুল করে এখানে এন দিয়ে গুণ করে ফেলো, তাহলে একটা ডস খাওয়া হবে ভীষণ রকম। আচ্ছা, পারস্পরিক আবেশ, দেখো এখানে দুইটা কুণ্ডলী লাগবে। প্রাইমারিতে ব্যাটারি থাকবে, কারেন্ট ফ্লো হবে, কিন্তু সেকেন্ডারিতে যে কারেন্ট ফ্লো হবে সেটা আবিষ্ট কারেন্ট। ফাই ইজ ইকুয়াল টু এম আই, এম এর পরিচয় দিলাম তোমাকে। একই টাইপের অঙ্ক এখানেও দেওয়া আছে, একটু দেখবা। পারস্পরিক আবেশের ব্যবহার পার্টটা ইম্পর্টেন্ট। পারস্পরিক আবেশের উপর ব্যবহার করে আমরা ট্রান্সফরমার বানাইছি, যেটা বাংলায় বলছি হচ্ছে রূপান্তরক। ট্রান্সফরমারের কাজ কি? ছোটবেলায় তোমরা পড়ছো, হয়তো বা ভুলে গেছো, আমি আবার মনে করাই দিব তোমাকে, সমস্যা নেই। ট্রান্সফরমার আসলে, ধরো তুমি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে যে কারেন্টটা বানাইছো, এই কারেন্টকে এবার ছড়িয়ে দিতে চাও সারা দেশ জুড়ে, তাহলে কারেন্ট পরিবহন করতে হবে। কারেন্ট পরিবহনের ক্ষেত্রে না, ফাই ইজ ইকুয়াল টু এল আই, যখন তোমাকে ধরো আবেশ গুণাঙ্ক বের করতে বলছে, এটা একটা সমানুপাতিক ধ্রুবক না? তাহলে সমানুপাতিক ধ্রুবক কি পাক সংখ্যা দিয়ে চেঞ্জ হবে? হবে না। তাহলে যখন তুমি সমানুপাতিক ধ্রুবক বের করবা, তখন আসলে এই সংখ্যাটা ওই যে এই পাক সংখ্যা বা এগুলোর উপর ডিপেন্ড করতেছে না। 2 নাম্বার ম্যাথটা দাও দেখে আসি।
ও আচ্ছা সরি, এন এর মানটা লাগতেছে আসলে। ফাই যখন তুমি বের করবা, এল এর মানের ক্ষেত্রে তোমার এটা লাগবে না, বাট ফাই এর ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, এনে গুণ করতে হবে, সরি। এইটা একটু দেখে নিও, একটা কুণ্ডলীর জন্য হচ্ছে এটা। তাহলে 100টা কুণ্ডলী আছে, হ্যাঁ, চুম্বক ফ্লাক্সটা তো অ্যাটলিস্ট গুণ করে বের করতে হবে। এইটা আমার একটু ভুল হয়েছিল, সরি এটার জন্যে। ইয়াল্লা, যারা এই পর্যন্ত ক্লাসটা দেখে থামাই দিবে ওরা তো কনফিউশনে পড়ে যাবে। কোথায় ছিলাম বলো? আমরা ট্রান্সফরমারে ছিলাম। থ্যাংক ইউ। ট্রান্সফরমারের ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, তুমি যখন দূর থেকে কারেন্ট পাঠাবা তখন তুমি যদি অনেক বেশি কারেন্ট ফ্লো করো তাহলে যেটা হবে, কারেন্টের অনেক অপচয় হবে। যদি কারেন্ট ফ্লো বেশি হয় তাহলে তারের মধ্যে তাপ বেশি উৎপন্ন হয়, মোটা মোটা তারগুলো গরম হয়ে যাবে। তাপমাত্রা বেড়ে গেলে আবার রোদ বেড়ে যাবে, কারেন্ট নষ্ট হবে প্রচুর, আগুন ধরে যাবে। এই জন্য যখন দূর দূরান্তে কারেন্ট পাঠাই আমরা, তখন আসলে ভোল্টেজ অনেক বেশি রাখতে হয়। কারেন্ট ফ্লোকে কমিয়ে দেই, ভোল্টেজ অনেক বেশি রাখি। দেখবা যে মোটা মোটা তার যেগুলো আছে 1200 ভোল্ট, ওরে বাবা, ধরলেই 1 সেকেন্ডের মধ্যে শেষ। মৃত্যুর মানে কি বলবো আসলে, ব্যথা পাওয়ার আগেই তুমি শেষ, পুরে ছাই হয়ে যাবা। 1200 ভোল্ট। তো এই যে উচ্চ ভোল্টেজে আমরা কারেন্টটা পাঠাই। আবার 1200 ভোল্টের কারেন্ট যদি তোমার ঘরের মধ্যে আমি ঢুকাই, তাহলে তোমার লাইট ফ্যান এগুলা ঠাসঠুস ফুটবে, এত ভোল্টেজ ওরা নিতে পারবে না। বাসায় ঢুকানোর আগে এই ভোল্টেজটা আবার কমানো দরকার। তার মানে আমি দেখলাম যে ভোল্টেজ বাড়ানো বা কমানোর দরকার কারেন্টের প্রবাহের জন্য। সেটারই দায়িত্ব নিয়ে একটা যন্ত্র বানাইছি আমরা, ট্রান্সফরমার। 2 রকম ট্রান্সফরমার আছে, যেটা কিনা একটা ট্রান্সফরমার আছে যেটা ভোল্টেজকে বাড়িয়ে দেয়, সে হচ্ছে স্টেপ আপ, এক স্টেপ উপরে সে ভোল্টেজকে বাড়িয়ে দেয়, বুঝছো? এই জন্য তার নাম স্টেপ আপ। এটা কোথায় লাগবে? এটা তুমি ওই যে যখন দূর দূরান্তে কারেন্ট পাঠাবা তখন তুমি ভোল্টেজ বাড়াই দিয়ে পাঠাবা, ওইখানে তুমি স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করবা। তোমার বাসায় কারেন্ট ঢুকানোর আগে তুমি কোনটা ব্যবহার করবা? স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করবা, কারণ তোমার বাসায় ঢুকানোর আগে এটা ভোল্টেজটা একটু কমায় নিতে হবে, তাই না? তো উচ্চ ভোল্টেজ ঢুকানো যাবে না। বুঝতে পারছো? এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, ভোল্টেজ যে বাড়াচ্ছি কমাচ্ছি এতে কি কারেন্ট কি নষ্ট হচ্ছে কিনা? শোনো, তড়িৎ ক্ষমতা P = IV, চলতড়িতে তুমি এই সমীকরণ পড়ছো, তাই না? তুমি যখন ভোল্টেজ বাড়াচ্ছ তখন তুমি প্রবাহ কিন্তু কমাই দিচ্ছ, কিন্তু আলটিমেটলি ক্ষমতা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। যেই কারেন্টের ক্ষমতা ছিল সেটা সেই রকমই আছে। ট্রান্সফরমার দিয়ে তুমি যখন ভোল্টেজ বাড়াচ্ছ তখন অটোমেটিক্যালি প্রবাহ কিন্তু কমে যাচ্ছে, ফলে তড়িৎ প্রবাহের ক্ষমতাটা কিন্তু একই থাকতেছে আগে এবং পরে। সো কিছু নষ্ট হচ্ছে না, সমস্যা নেই। কিভাবে দেখেই চিনে ফেলবা যেটা স্টেপ আপ ট্রান্সফরমার না স্টেপ ডাউন ট্রান্সফরমার? শোনো, স্টেপ আপের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে প্রাইমারি কুণ্ডলী, এখানে তুমি ইনপুট দিবা, ওকে? প্রাইমারি কুণ্ডলীতে ইনপুট দিবা, সেকেন্ডারি থেকে তুমি আউটপুট পাবা। আচ্ছা দেখি তোমরা বলতে পারো কিনা। এখানে ধরো আমি পাকগুলো দিলাম, প্রাইমারি কুণ্ডলীর পাক এরকম, সেকেন্ডারি কুণ্ডলীর পাক হচ্ছে এরকম। প্রাইমারি কুণ্ডলীর পাককে আমরা বলবো হচ্ছে এনপি সংখ্যাটা, এখানে বলবো এনএস। দেখেই বোঝা যাচ্ছে যে সেকেন্ডারি কুণ্ডলীর পাক বেশি। তুমি মনে রাখবা যেদিকে পাক বেশি সেদিকে আসলে ভোল্টেজ বেশি, ওকে? তাহলে এদিকে পাক সংখ্যা বেশি মানে এদিকে কি ভোল্টেজ বেশি। এখানে প্রাইমারিতে পাক কম মানে এখানে কি আসলে আমরা কম ভোল্টেজে কারেন্টটাই ইনপুট হিসেবে দিচ্ছি, পি মানে প্রাইমারি, ওকে? তাহলে এই যে ট্রান্সফরমারটা যে কিনা কম ভোল্টেজকে বেশি ভোল্টেজ বানাই দিল, সে কি হইলো? তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার না? তাহলে অটোমেটিক্যালি এখানে যেটা হবে, এখানে কারেন্টটা কেমন ছিল বলো? এখানে কারেন্টটা আসলে বেশি ছিল, এখানে ভোল্টেজ যেহেতু বাড়াইছে অটোমেটিক্যালি কি হবে? কারেন্ট কি হবে? কারেন্টটা কমে যাবে। কারণ দিন শেষে এখানে যে ক্ষমতা IPVP আর এই পাশে যে ক্ষমতা ISVS, এই দুইটা ইকুয়াল হবে। বুঝতেছো তুমি কাহিনী? প্রাইমারি কুণ্ডলীতে তড়িৎ ক্ষমতা, সেকেন্ডারি কুণ্ডলীতে তড়িৎ ক্ষমতা, এই দুটো ইকুয়াল হবে, একটা বেড়ে আরেকটা কমে গিয়ে অ্যাডজাস্ট করবে। ট্রান্সফরমারের পাক বাইরে থেকে দেখা যাওয়ার তো কথা না, ঢাকা থাকে। তাহলে চিনবো কিভাবে? তোমার তো খাম্বার উপরে কোন ট্রান্সফরমার লাগানো আছে এটা আপাতত না চিনলেও চলবে, ঠিক আছে? তুমি যদি ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হও তখন তুমি দেখে চিনবা, আমি নিজেও চিনবো না যে এটা আসলে কি। তুমি যদি দাও, আমি খালি এই চ্যাপ্টারটাই পারি, ট্রান্সফরমার নিয়ে আমি বিশারদ না, ঠিক আছে? আসো,
এইটুকু হয়েছে, এই ব্যাপারটুকু বুঝছো, এই বেসিক ব্যাপারটুকু। আচ্ছা, এটা থেকে ছোটোখাটো অঙ্ক থাকতে পারে। এখানে একটা সূত্র আছে, জাস্ট দেখো ভাইয়া যে এটা লিখছে, এখান থেকে আর কি লেখা যায় জানো? এখান থেকে লেখা যায় আইপি বাই আইএস ইকুয়ালস ভিএস বাই ভিপি, যেহেতু একটা একটার ব্যস্তানুপাতিক। এই যে এটা থেকে এটা লেখা যায়। আচ্ছা, যদি আমি পাক সংখ্যাটাকে এখানে আমলে নেই, পাক সংখ্যার সাথে কোনটা সমানুপাতিক? পাক সংখ্যা যেদিকে বেশি, ভোল্টেজ সেদিকে বেশি। বলো এই সূত্রটা তোমরা পারো কিনা? এই সূত্রটা পারো কিনা? যদি এই সূত্রটা পারো, যদি এই সূত্রটা পেরে থাকো তাহলে হবে। এই ট্রান্সফর্মার থেকে অঙ্ক আসলে এখান থেকে আসতে পারে, পুরোটা তো লাগবে না। এখানে ধরো এইটুকু, চারটা রাশি আছে, তিনটা রাশির মান দেওয়া থাকবে, একটা বের করতে বলবে, বের করতে পারবো না। অথবা এইটুকু, এই যে এই পাঁচটা বাদ ধরো, এখানে তিনটা রাশির মান দেওয়া থাকবে, একটা বের করতে বলবে, সেটা পারলেই হবে। ওকে, এগুলো নিচে আছে। আমি যেটাকে ভি ধরছি, ওরা এটাকে ই ধরছে। ওই ভোল্টেজ আর তড়িৎচালক শক্তি একই জাতীয় জিনিস। আচ্ছা, তো এখানে এখানে এগুলো বুঝাইছে, স্টেপ আপ স্টেপ ডাউন কিভাবে কি। আচ্ছা, জানা দরকার বলে কিছু কথা বলছে। ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীতে তড়িৎচালক বল এবং গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক বলের দশা পার্থক্য 180 ডিগ্রি। একটু ভালো মতোই জেনে ফেলবা। ট্রান্সফরমার শুধুমাত্র পরিবর্তী ভোল্টেজে কাজ করে, এসি ভোল্টেজে কাজ করবে। এই কথার মানে কি? এইটা শুধুমাত্র এসি কারেন্টের ক্ষেত্রে কাজ করবে, ঠিক আছে? ট্রান্সফরমার ডিসি কারেন্টের ক্ষেত্রে ট্রান্সফরমার কাজ করবে না। এসি মানে অল্টারনেটিভ কারেন্ট, এটা তো বুঝাইতেই হচ্ছে এখন এসি আর ডিসির ব্যাপারটা, নয়তো তো আর আগানোই যাচ্ছে না। একটু কথা বলতেই হচ্ছে এই ব্যাপারে। দাঁড়াও, কাজ হচ্ছে না কেন? আচ্ছা, ধরো এটা একটা বর্তনী। এইখানে মনে করো তুমি একটা ব্যাটারি দিয়ে রাখছো, বাতি দিয়ে রাখছো, একটা ব্যাটারি দিয়ে বাতি জ্বালাচ্ছ। আচ্ছা, এখানে যে কারেন্ট ফ্লোটা হবে, এটা অলওয়েজই একদিকে হবে। এই কারেন্ট ফ্লোর দিক কখনোই চেঞ্জ হবে না, ইলেকট্রনের প্রবাহ অলওয়েজ একদিকেই হবে, তাই কারেন্ট ফ্লো একদিকেই হবে। এরকম একটা প্রবাহকে তুমি বলবা ডিরেক্ট কারেন্ট। ডিরেক্ট কারেন্টের শর্ট ফর্ম হচ্ছে শর্ট ডিসি কারেন্ট। ওকে, এবার আসো এসি কারেন্টের কাহিনীটা কি। এসি কারেন্টে যেটা হবে, একটা কুণ্ডলীতে ধরো এখানে একটা এসি সোর্স আছে, তাহলে এখানে একবার কারেন্টের দিক এইদিকে যাবে, পরক্ষণে কারেন্টের দিক আবার চেঞ্জ হয়ে এইদিকে হবে। এভাবে কারেন্টের দিক বারবার চেঞ্জ হবে, তখন তুমি এটাকে বলবা ডিসি কারেন্ট। এখানে ইলেকট্রনের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটে, কারেন্টের ফ্লো মানে তো ইলেকট্রনের ফ্লো, তাই না? ধরো এটা একটা তার, যেই তারের মধ্যে দিয়ে ডিসি এসি কারেন্ট যাচ্ছে, তখন ইলেকট্রনটা সে একবার এই দিক যায়, তারপরেই আবার সে এদিক আসে। এবং এই ইলেকট্রনের মুভমেন্টটা তুমি যদি চিন্তা করো, এটাকে তুমি কাইন্ড অফ যে সরল দোলক গতিও চিন্তা করতে পারো, বুঝছো? এই আর কি, এবার যায় আবার এখানে আসে। আমি যদি একটা গ্রাফ আঁকি তোমার জন্য সময়ের সাথে প্রবাহের, ধর এদিকে সময় যাচ্ছে আর এদিকে হচ্ছে প্রবাহ। ইলেকট্রনটা যখন যাওয়া শুরু করে, তখন এসি কারেন্টের মান বাড়তে থাকে। এই পয়েন্টে এসে বোঝার চেষ্টা করো, অন্য একটা রং নেই, এই পয়েন্টে এসে প্রবাহ সবচেয়ে বেশি হয়, বুঝছো? এই যে এটা হচ্ছে এই পয়েন্ট। এরপর ওর বেগ আবার কমতে থাকে, সাম্যাবস্থায় বেগ আর কি সর্বোচ্চ। আচ্ছা, তারপর দেখো যখন ও এইখানটায় আসে, তখন ও আসলে ইউ টার্ন নিবে, একটা ওর দিক পরিবর্তন করবে। যখন দিক পরিবর্তন করে, তখন প্রবাহ কত হয়ে যায়? জিরো হয়ে যায়। প্রবাহটা কত হয়ে গেল বলো? এখানে জিরো। এরপর সে আবার চলা শুরু করে, কিন্তু সে এবার উল্টা দিকে চলা শুরু করে, সুতরাং প্রবাহের দিক কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই জন্য আমি নিচের দিকে দেখাচ্ছি। এই পয়েন্টে এসে প্রবাহের মান আবার সর্বোচ্চ হয়, শীর্ষ মানে পৌঁছায়। এই পয়েন্টটা কোনটা? এইটা।
ওকে, এরপর সে আবার সামনে এগিয়ে এসে এখানটা এসে আবার একটা ইউটার্ন নিবে মনে করো। তাহলে ইউটার্ন যখন নিবে তখন তার প্রবাহটা, তখন তো সে প্রবাহিত হচ্ছে না, তখন সে স্থির। ইলেকট্রন স্থির থাকলে প্রবাহ তখন কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে দেখো প্রবাহের মান কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? প্রবাহের মান চেঞ্জ হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতেছি অল্টারনেটিভ কারেন্ট। সরি, প্রবাহের মান না, শুধু প্রবাহের মান এবং দিক দুইটাই চেঞ্জ হচ্ছে, এই জন্য এটাকে আমরা অল্টারনেটিভ কারেন্ট নামে ডাকি। এটার ভেতরে ইলেকট্রনটা এরকম বারবার দিক পরিবর্তন করে, ঠিক আছে? আমাদের দেশের যেই কারেন্ট, এইটা এইটা তারের মধ্যে দিয়ে যখন যায় তখন আসলে সেকেন্ডে 50 বার, আমি যদি ভুল না বলি, তোমরা একটু ভুল বললে, হ্যাঁ কজের গ্রাফের মতো। আচ্ছা, আমি যদি ভুল না বলি, আমাদের দেশের কারেন্ট বোধ হয় 50 হার্টস, এটার কম্পাঙ্ক। এর মানে হচ্ছে তারের মধ্য দিয়ে যখন এসি কারেন্টটা যায়, এখানে ইলেকট্রন 50 বার এরকম 50টা কম্পাঙ্ক সম্পন্ন করে। ধরো ইলেকট্রন একবার দিক পরিবর্তন করে আবার আগের অবস্থায় আসলো, তাহলে এরকম একটা কম্পাঙ্ক হলো না জিনিসটা? তো এরকম সেকেন্ডে কয়টা কম্পাঙ্ক সম্পন্ন করবে? 50টা। একটা ব্যাপার খেয়াল করছো, তোমার ঘরে যে বাতি জ্বলতেছে, এই বাতিটা আসলে, এই বাতিটা বেসিক্যালি সেকেন্ডে 100 বার বন্ধ হচ্ছে আর জ্বলতেছে। যখন কারেন্ট শূন্য হয়ে যাচ্ছে, তখন প্রবাহ যখন শূন্য, তখন কি বাতি জ্বলে? তখন তো বাতি জ্বলবে না, তখন বাতিটা আসলে নিভে যায়, বুঝছো? কিন্তু তোমার চোখ এটা ধরতে পারতেছে না, কারণ তোমার চোখ 0.1 সেকেন্ডের মধ্যে যদি কোনো চেঞ্জ হয়, তাহলে সেটা ধরতে পারে না। তো তোমার এসি কারেন্ট দিয়ে জ্বলা বাতি বা ফ্যান, এগুলোতেও কিন্তু প্রবাহ জিরো হচ্ছে, কিন্তু ওই মোমেন্টটা তুমি ধরতে পারতেছো না, তোমার চোখ ধরতে পারতেছে না। কি অদ্ভুত না বলো? তুমি যে দেখো অনেকে ম্যাজিক দেখায়, তাসের ম্যাজিক, তুমি ভাই কীভাবে হইলো, ওরা এই পরিবর্তনটা 0.1 সেকেন্ডের মধ্যে করে ফেলে, এই জন্য তুমি অনেক সময় ধরতে পারো না এই কীভাবে কী হলো। বা টিভিতে ধরো ওই যে নায়ক নায়িকারা যখন গান করে, নাচানাচি করে, একবার এই সিনে তো আরেকবার ওই সিনে, কীভাবে চলে গেল? ছোটোবেলা খুব আশ্চর্য লাগতো, কীভাবে গেল? মাঝখানে একটা ব্ল্যাক স্ক্রিন আসে, ওটা তুমি দেখো না, এটা হচ্ছে 0.1 সেকেন্ডের থেকে অনেক কম, তাই তুমি দেখো না। ওকে, কি যেন বলতেছি বলো তো? তাহলে কাহিনী কি ক্লিয়ার কিনা বলো? তাহলে এসি কারেন্টের ক্ষেত্রে ইলেকট্রন এভাবে দিক পরিবর্তন করবে। অপরদিকে ডিসি কারেন্টের ক্ষেত্রে ইলেকট্রন যতক্ষণ ভোল্টেজ থাকবে, ধরো এই ব্যাটারির যতক্ষণ ভোল্টেজ থাকবে ততক্ষণ প্রবাহ চলমান থাকবে, ভোল্টেজ শেষ, প্রবাহ বন্ধ, ইলেকট্রন কখনোই উল্টা দিকে প্রবাহিত হবে না, বুঝছো? আচ্ছা, আমি তো একটা গ্রাফ দিলাম মনে করো, দেখি এটা পরীক্ষাতে জীবনেও আসবে না। বলো তো এটা কি এসি কারেন্টের গ্রাফ না ডিসি কারেন্টের গ্রাফ? ও, লাইভ দিয়ে কি দেখে গেছে কিনা? এখানে আই, আই মানে হচ্ছে প্রবাহ, আর টি সময়, সময়ের সাথে প্রবাহের মানটা এরকম করে চেঞ্জ হচ্ছে। এটা কি এসি কারেন্ট না ডিসি কারেন্ট? কে বলবা? আচ্ছা, সবাই আঁকা বাঁকা দেখে এসি বলতেছো। শোনো, অল্টারনেটিভ কারেন্ট হলে তার দিক পরিবর্তন হয়, তখন অবশ্যই এক্স অক্ষটাকে ছেদ করতো সে। এখানে কি এক্স অক্ষ ছেদ করছে? এক্স অক্ষ ছেদ করছে? করে নাই। তাহলে এখানে প্রবাহের মানের চেঞ্জ হচ্ছে, দিকের তো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটাকে তুমি এসি বলবা না, এটা একটা ডিসি কারেন্ট। এখানে দিক যদি পরিবর্তন হইতো, তাহলে সে এক্স অক্ষকে ছেদ করতো, বুঝতেছো? তাহলে ডিসি, এটা ফ্ল্যাকচুয়েটিং ডিসি বলতে পারো, মানে এর মান চেঞ্জ হইতেছে, বুঝছো? কারেন্টের প্রবাহ একবার বাড়তেছে একবার কমতেছে, ব্যাটারি থেকে কারেন্ট একবার একটু বেশি যাচ্ছে একবার কম যাচ্ছে, এরকম। কিন্তু এর মানে এই না যে ইলেকট্রন দিক পরিবর্তন করতেছে, বুঝছো কাহিনীটা? আচ্ছা, যাই হোক, এই পড়াটা আমাদের সামনেও আছে, আমি আবার এই স্লাইডে ফেরত আসবো। তাহলে আমরা যে চার্জার বাতি জ্বলাই বা ধর টর্চ লাইট জ্বলাই ব্যাটারি দিয়ে, ওইটা কি কারেন্ট? ওটা ডিসি কারেন্ট। ওকে, রিমোটের মধ্যেও তুমি যখন রিমোট চাপতেছো, তো রিমোটের মধ্যে কারেন্ট আছে, ওটা ব্যাটারি থেকে যাচ্ছে, ওটা ডিসি কারেন্ট, তাই না? কিন্তু আমাদের যে লাইট, ফ্যান, এসি এগুলো যে চলতেছে, এগুলো এসি কারেন্ট। ওকে, আচ্ছা, তাহলে ট্রান্সফরমার, তুমি কি চার্জার বাতি জ্বালানোর সময় এই ট্রান্সফরমার ইউজ করবা? না। তাহলে ডিসি কারেন্টে তো ওই কারেন্টকে পরিবর্তন করা যায় না, ডিরেক্ট কারেন্ট,
তো ওইখানে তুমি ট্রান্সফরমার ব্যবহার করবে না, শুধুমাত্র এসি কারেন্টে ব্যবহার করবে। এখানে কারেন্টকে পরিবর্তন করা যায়, ট্রান্সফরমার তো কারেন্টকে পরিবর্তন করে, ভোল্টেজ পরিবর্তন করার সাথে সাথে কারেন্টকেও করে। আচ্ছা, ইনপুট এবং আউটপুট পরিবর্তী ভোল্টেজের কম্পাঙ্ক একই থাকে। আমি তোমাকে যেটা বলছি, নট অনলি কম্পাঙ্ক, ওদের ক্ষমতাও কি থাকে, মানে ইনপুট আর আউটপুট, যে দুইটা ট্রান্সফরমারের যে ইনপুট কারেন্ট থাকে আর যে আউটপুট কারেন্ট থাকে, দুজনের কম্পাঙ্ক, দুজনের ক্ষমতা, এগুলা কি থাকবে বলো? একই থাকবে। আচ্ছা, আবেশহীন কুণ্ডলী, আচ্ছা এখান থেকে কি পড়বা? এখান থেকে পড়বা যে একটা কি যেন লাইনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা এটা পড়ো যে স্বকীয় আবেশ কিসের কিসের উপর ডিপেন্ড করে, তোমার নিজের মতো নেমনিক বানাই নিও। প্রস্থচ্ছেদ, আকার, পাক সংখ্যা, প্রবেশ্যতা। তাহলে স্বকীয় আবেশ এখানে তিনটাই হচ্ছে প দিয়ে, প্রস্থচ্ছেদ, পাক সংখ্যা, প্রবেশ্যতা, আর একটা হচ্ছে আকার। ওকে, একটা তারকে, এই লাইনটা পড়বা, একটা তারকে সমান দুই ভাঁজ করে, হ্যাঁ কয় ভাঁজ করে? দুই ভাঁজ। একটা তারকে দুই ভাঁজ করে তুমি আবেশহীন কুণ্ডলী বানাইতে পারো, ব্যাস। আর গভীরে আমরা প্রবেশ করব না। এবার দেখো ভাইয়া যে একটু আগে পড়াইলো, এগুলো আসলে ভুয়া পড়াই নাই। নর্মালি একটা ডিসি কারেন্ট দেখতে এরকমই হবে, ঠিক আছে? সময়ের সাথে প্রবাহের কোনো পরিবর্তন নাই, সমপ্রবাহ। ওকে, অপরদিকে এসি কারেন্টের গ্রাফগুলো একটু দেখো। এই একটা ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন করে ফেলি, দেখি পারো কিনা। বলো যে এই এসি কে ডিসি কারেন্টে পরিণত করবে, অল্টারনেটিভ কারেন্টকে ডিরেক্ট কারেন্টে পরিণত করবে কোন যন্ত্র? ওকে, তাহলে এখানে অনেক টাইপের এসি কারেন্ট দেখাইছে। এদের ওই যে দেখো, এই যে কম্পাঙ্ক, কম্পাঙ্কের অর্ধেক, এইগুলো বের করছে। আচ্ছা, ডায়নামোতে কি করি আমরা? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করি। ডায়নামোতে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। এসির জন্য ডায়নামো আছে, ডিসির জন্য ডায়নামো আছে। ডায়নামো মানে জেনারেটর আর কি, ঠিক আছে? এসি ডায়নামোর ব্যাখ্যা দিছে, তুমি খালি পড়বা এখানে যে এখানে কি কি পার্ট আছে। চুম্বক লাগবে একটা, তারপর হচ্ছে এখানে একটা আর্মেচার লাগবে। আর্মেচারটা কি দিয়ে তৈরি করবা? এই কাঁচা লোহার, এখানে আর্মেচারে কাঁচা লোহা ব্যবহার করবা। দুইটা স্লিপ রিং থাকবে, একটা ব্রাশ থাকবে। একটা এসি ডায়নামোর পার্টগুলোর নাম খালি পড়বা, এগুলো লাগবে না। এগুলো পারবা, এগুলা অন্য জায়গায় পড়ছো। ট্রান্সফরমার একটা অঙ্ক আছে, করবা দাগানোগুলো। লাস্ট পার্টে চলে আসছি এই চ্যাপ্টারের। পরে হচ্ছে আমাদের, এইটা হচ্ছে লাস্ট টপিক এই চ্যাপ্টারের। এরপর কোনটা আমাদের? এরপর হচ্ছে আমাদের পর্যাবৃত্ত গতি, তাই না? আচ্ছা, অনেকে বলছো ডায়োড, অনেকে বলছো রেকটিফায়ার, কোনটা আসলে সঠিক উত্তর? তাহলে যে এসিকে ডিসি বানাবে, একমুখীকরণ করবে, এটাকে আমরা বলি রেকটিফিকেশন, তাই না? রেকটিফিকেশন বা একমুখীকরণ, এই যন্ত্রটার নাম আসলে রেকটিফায়ার। তুমি বলতেছো বাট রেকটিফায়ার ঠিক আছে সঠিক উত্তর। রেকটিফায়ার বানাইতে তোমার কি লাগবে? ডায়োড লাগবে। তো দুইটাই সঠিক উত্তর, রেকটিফায়ার বা ডায়োড। আচ্ছা, তুমি দুইটা ডায়োড মিলায় বানাইতে পারো, চারটা ডায়োড দিয়ে বানাইতে পারো, সেদিকে আমরা আজকে যাব না। আমরা এখানে পরিবর্তী প্রবাহ বলতে বুঝতেছি এসি কারেন্ট। তো এসি কারেন্টের আমি বলছি যে কারেন্টের মানের চেঞ্জ হচ্ছে, তো ওর একটা গড় মান থাকবে না, যেটাকে ধরো আমি বলতেছি হচ্ছে আই বার। তারপর দেখো বর্গমূলীয় গড় মান মানে হচ্ছে আই আর এম এস, রুট মিন স্কোয়ার ভ্যালু। আরেকটা হচ্ছে শীর্ষ মান, যেটাকে বলবো আই নট। ফিরে যাই স্লাইডে। এই যে ওর মানের যে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে প্রবাহের, তো এইখানে আমি যদি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ধরো ওর ভ্যালুগুলো নেই, যে এই পয়েন্টে কত তড়িৎ প্রবাহ, এই পয়েন্টে কত তড়িৎ প্রবাহ, এই পয়েন্টে কত, নিয়ে নিয়ে আমি একটা গড় করতে পারবো না। সেই গড় মানকে আমি কি বলতেছি বলো? আই বার। শীর্ষ মান কোনটা বলো? শীর্ষ মান হচ্ছে এইটা, দেখি বুঝে যাচ্ছে যে এই মানটাই আসলে শীর্ষ মান। তাহলে শীর্ষ মানকে কি দিয়ে প্রকাশ করব? আই নট। এই যে এটা হচ্ছে শীর্ষ মান, সবচেয়ে বেশি প্রবাহ,
এটাকে প্রকাশ করতেছি আই নট। বুঝা যাচ্ছে? অর্ধ পর্যায়কালের গড় মান মানে কি? অর্ধ পর্যায়কাল মানে কি বলো? পর্যায়কাল মানে টি, অর্ধ পর্যায়কাল মানে কি? T/2। এন্ড পর্যায়কালকে তুমি ধরো, মানে অর্ধ পর্যায়কাল কত এটা তুমি বের করলা, এবারে এই সবগুলাকে তুমি গড় করলা, এটা হচ্ছে গড় মান। এটা লাগবে না তোমার, ফিরে আসো, আমি প্রবাহের গড় মান দেখবো আর কি। তো এই তিনজনের মধ্যে সম্পর্ক আছে, আই বার, আই নট এবং আই আর এম এস। রুট মিন স্কোয়ার ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু কীভাবে বের করে কম বেশি তোমরা জানতে পারো, না জানলেও প্যারা নাই। এই তিনজনের মধ্যে সম্পর্ক আমরা দেখব। একই প্রবাহ বাট তিনটা আলাদা আলাদা ভ্যালু তিনভাবে আমি বের করতে পারি, তাই না? তুমি কি আমাকে বলতে পারবা যে তিনটার মধ্যে কোনটা বেশি হবে? জাস্ট নাম শুনে বলে ফেলো। এটা হচ্ছে গড় মান, এটা শীর্ষ মান, এটা হচ্ছে আর এম এস মান বা রুট মিন স্কোয়ার ভ্যালু বা আপাত মান। তুমি কি বলতে পারবা কোনটা বেশি হবে? দেখি বুদ্ধি করে বলো, নামেই আছে। আচ্ছা, তাহলে আমরা এই মানগুলো শিখবো। দেখো, গড় মান মানে আই বার, এখানে যে সমীকরণটা পাচ্ছ, আই বার ইকুয়ালস 0.637 ইন্টু আই নট। আই নট মানে শীর্ষ মান, তাহলে শীর্ষ মানের কত গুণ গড় মান? 0.637 গুণ। তাহলে যদি একটা প্রবাহের শীর্ষ মান হয় 100 অ্যাম্পিয়ার, তার গড় মান কত আসবে? 0.6, সরি, তার গড় মান আসবে 63.7 অ্যাম্পিয়ার। শীর্ষ মান বেশি, ভেরি গুড। এই তো, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শীর্ষ মানটা আসলে বেশি, গড় মানটা আসলে কম। তুমি যদি উল্টায় হিসাব করতে চাও তাহলে তুমি লিখবা আই নট ইকুয়ালস 1.57 ইন্টু আই বার। ধরো গড় মানটাই যদি পাও 100 অ্যাম্পিয়ার, তাহলে শীর্ষ মান কত হবে? গড় মানের বেশি হবে না? সেটা কত হবে? 157 হবে। বুঝতেছো? তাহলে এই দুইটা সূত্র কি আমাদের ক্লিয়ার? এখান থেকে বুঝে যাচ্ছি যে শীর্ষ মানটাই বড়। এই দুইটা ভ্যালু আমরা শিখে রাখবো, মুখস্থ করব। তারপর আসো আর এম এস এর সাথে ওর যে সম্পর্কটা। আর এম এস এর সাথে সম্পর্ক হচ্ছে আই আর এম এস ইকুয়ালস 0.707 ইন্টু আই নট। তাহলে শীর্ষ মান যদি 100 হয়, তাহলে আপাত মান বা রুট মিন স্কোয়ার ভ্যালু কত হবে? 70.7। এখান থেকে বোঝা যাচ্ছে কে বড়? শীর্ষ মান বড়। উল্টায় যদি লিখো আই নট ইকুয়ালস কত হবে? √2 আই আর এম এস। √2 ভ্যালু যারা জানো না, যে কোনো অঙ্কে √2 আসলে তুমি 1.4 বসাবা। এটার অ্যাকচুয়াল মান হচ্ছে 1.41 সামথিং এরকম। আর √3 আসলে 1.7 বসায় করবা, এটার অ্যাকচুয়াল মান 1.73 বা সামথিং, তাই না? তো এটাও কি হবে বলো? এই 1.2 1.4 ইন্টু আই আর এম এস গুণ করলে তুমি এটা পাবা। তো এই দুটো দেখে বোঝা যাচ্ছে যে আসলে এখানে আই নট বড়। আমি যদি একটা ক্রম বানাই, সবচেয়ে বড় তাহলে কে? আই নট, তারপর আই আর এম এস, তারপর আই বার। আই নট যদি হয় 100, তাহলে আই আর এম এস কত হবে? 70.7। আই বার কত হবে? 63 কত বললাম বলো? 63.6 নাকি 63.7? রাইট? বুঝা গেল ব্যাপারটা? ওকে, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কথা আছে, ওইটাকে আমরা বলতেছি আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্ক আমি কিভাবে পাবো? আচ্ছা, আপাত মান কোনটাকে বলতেছে বলো? আই আর এম এস কে বলতেছে আপাত মান। আপাত মান হচ্ছে আই আর এম এস। ওকে, এইখানে একটা লাইন বলছে যে তোমার ধরো দুইটা অপশন দেওয়া হইলো, একটা হচ্ছে 220 ভোল্টের শক খাইতে হবে তোমাকে। এখন এসি শক খাবা না ডিসি শক খাবা? কোন শকটা খাবা? 220 ভোল্টেরই খাইতে হবে। খেয়াল করে দেখো, ডিসি কারেন্টের বা ডিসি ভোল্টেজের কোনো পরিবর্তন নাই, এসি কারেন্ট এবং এসি ভোল্টেজের পরিবর্তন আছে। তাহলে এখানে যে বলছে এসি 220 ভোল্ট, এটা অ্যাকচুয়ালি কি ভোল্ট বলো তো? এটা ভি আর এম এস, এটা আপাত মান। বাট তুমি যদি ভি নট বের করো, শীর্ষ মান বের করো, সেটা কত হবে?
সেটা হবে 220 ইন্টু √2। বুঝতেছ? শীর্ষ মানটা তাহলে কত দাঁড়াবে জানো? 311 ভোল্ট। সো তোমার মনে হচ্ছে যে তুমি 220 ভোল্টের এসি শক খাচ্ছ, কিন্তু আসলে এটার শীর্ষ মান কত? 311 ভোল্ট। তাহলে 311 ভোল্ট শক তোমার বডি অবশ্যই বেশি ক্ষতিগ্রস্ত হবে। ডিসিতে 220 ভোল্ট মানে 220 ভোল্টই, কিন্তু এসিতে 220 ভোল্টের শক খাওয়া মানে শীর্ষ মান, হাইয়েস্ট শকটা কততে খাচ্ছ? 311তে। একটা পয়েন্টে তুমি 311 শকও খাচ্ছ। তাহলে তোমার এসির শক খাওয়ার দরকার নেই, ডিসি খায়া চ্যালেঞ্জ নিতে পারো। আচ্ছা, তাহলে এসি বেশি বিপজ্জনক। ওকে, আমরা কি যেন বলবো? আকৃতি গুণাঙ্ক। এই দেখো, আকৃতি গুণাঙ্ক কিভাবে বের করব? আকৃতি গুণাঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি আই আর এম এস ডিভাইডেড বাই আই বার। তাহলে আপাতমান আর গড় মানের মধ্যে অনুপাতকে আমরা বলতেছি আকৃতি গুণাঙ্ক। দুটো যেহেতু একই জাতীয় রাশি, তাহলে এর কোনো একক নাই, এবং আর এম এস যেহেতু আই বারের থেকে বড়, এই মানটা একের থেকে বেশি হয়, 1.11। এবার একটা প্রশ্ন করে আমরা শেষ করব ক্লাস। প্রশ্ন হচ্ছে ডিসি কারেন্টের আকৃতি গুণাঙ্ক কত? এটা বললে আমি খুব খুশি হব। তোমরা উত্তর করো, তারপর আমরা অন্য চ্যাপ্টারে যাব। ডিসি কারেন্টের আকৃতি গুণাঙ্ক কত? বলে ফেলো এটা। আচ্ছা, সবাই এক বলতেছো, ভেরি গুড। কারণ ডিসি কারেন্টের ক্ষেত্রে আই আর এম এস আই বার এরকম কোনো ব্যাপার আছে? এরকম কোনো ব্যাপার নাই। ডিসি কারেন্টে কারেন্ট অলওয়েজ সেম, কারেন্টের মানের তো চেঞ্জ নাই, রাইট? তাহলে ওইখানে হবে এক। এসি কারেন্টের ক্ষেত্রে না, এরকম আলাদা আলাদা ভ্যালু বের করা যায় যেহেতু কারেন্ট চেঞ্জ হয়। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। আমরা অন্য একটা চ্যাপ্টারে যেতে চাই। ওকে, ছোট চ্যাপ্টার, চুম্বকের অধিকাংশ কনসেপ্ট তোমার 4 নম্বর চ্যাপ্টারে দেওয়া, আর এটাতে তড়িৎচুম্বক আবেশ নিয়ে আলোচনা করা, তাই চ্যাপ্টারটা ছোট, মজা। চলো আমরা চটপট ঘট ঘট পড়ে ফেলি